সাধারণ জাবেদা বলো আর যে কোনো জাবেদা বলো, জাস্ট এই সূত্রটার মধ্যে ফেলাই দিবা। এই সূত্রটার মধ্যে ফেলে ব্রেন খাটায় খাটায় হচ্ছে সলভ করে ফেলবা। কোনো মুখস্থ করবে না, কোনো কিছু মুখস্থ করবে না, মুখস্থ করলে থাকবে না, জাস্ট রিয়েলিস্টিকভাবে বুঝবা। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদার ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের ক্লাস 2। এই ক্লাসে আমরা একটা সাধারণ জাবেদা শিখে ফেলব। তুমি যদি আমাদের প্রথম ক্লাসটা করে না থাকো তাহলে আগে সেই ক্লাসটা কমপ্লিট করে আসো, তারপরে এই ক্লাসটা করো, তাহলে তোমার মাথায় একদম ইজিলি পুরো ক্লাসটা ঢুকে যাবে। তাহলে সাধারণ জাবেদা জিনিসটা কি? আমরা পূর্বের ক্লাসে জেনেছি যে সাধারণ জাবেদা হচ্ছে সকল ধরনের লেনদেন এই জাবেদায় অন্তর্ভুক্ত হবে। তাহলে দেখো, আমাদের একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে, এটার আলোকে আমরা একটা সাধারণ জাবেদা কীভাবে প্রস্তুত করতে হয় সেটা A to Z দেখাবো। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শুরু করো। আমি প্রশ্নটা পড়তেছি, দেখো। জনাব শাকিল 2025 সালের জানুয়ারি 1 তারিখে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। 1 তারিখ, ক্লিয়ার? 1 তারিখে একটা লেনদেন হয়েছে। উক্ত মাসে তার ব্যবসায়ের অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ, অর্থাৎ এই 1 তারিখের লেনদেন ছাড়াও আরও কিছু লেনদেন আছে। জানুয়ারির 4 তারিখে বলছে নগদে পণ্য ক্রয় 40,000 টাকা। 9 তারিখ বলছে নগদে পণ্য বিক্রয় 60,000 টাকা। 15 তারিখ বলছে রহিমের নিকট থেকে পণ্য ক্রয় 25,000 টাকা। 22 তারিখ বলছে বহি ফেরত 3,000 টাকা। এই বহি ফেরত মানে হচ্ছে মানে প্রতিষ্ঠানের কাছ থেকে, বহি মানে কি? চলে যাওয়া, আন্ত মানে আসা, বহি মানে চলে যাওয়া। তো কি ফেরত দিলে চলে যায়? আমি ক্রয় করছি, সেই পণ্যটা যদি আমি ফেরত দিই তাহলে আমার প্রতিষ্ঠান থেকে চলে যাবে, এজন্য তার নাম হচ্ছে বহি ফেরত। তাহলে বহি ফেরত মানে ক্রয় ফেরত, ক্লিয়ার? আর যখন ফেরত হয়ে আমার প্রতিষ্ঠানে আসবে, সেক্ষেত্রে কখন আসবে? যখন আমি কারো কাছে বিক্রি করছিলাম, সে ফেরত দিছে, সেক্ষেত্রে হবে আন্তঃফেরত। অর্থাৎ আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, আর বহি ফেরত মানে ক্রয় ফেরত, ক্লিয়ার? 27 তারিখ বলছে কমিশন প্রাপ্তি 2,000 টাকা, অর্থাৎ প্রতিষ্ঠান অন্য কোথাও থেকে কমিশন পাইছে 2,000 টাকা, যেটা প্রতিষ্ঠানের জন্য একটা আয়। 30 তারিখ বলছে বেতন প্রদান 10,000 টাকা, অর্থাৎ কর্মচারীদেরকে অথবা কাউকে বেতন দিয়েছে, সেটা হচ্ছে 10,000 টাকা। এটা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় বা খরচ, ঠিক আছে? 31 তারিখ দেখো, চেকের মাধ্যমে দোকান ভাড়া পরিশোধ 7,000 টাকা, অর্থাৎ দোকানে যে ভাড়া সেটা 31 তারিখে এসে পরিশোধ করছে চেকের মাধ্যমে, অর্থাৎ সে নগদ টাকা দেয় না, অর্থাৎ টাকাটা চেকের মাধ্যমে দিচ্ছে। তাহলে কোথা থেকে চলে যাবে? তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা যাবে, ক্লিয়ার? এখন আমাদেরকে বলছে করণীয়, কি বলছে? উক্ত লেনদেনগুলো সাধারণ জাবেদায় হিসাবভুক্ত করে। এই যে লেনদেন, এগুলোকে সাধারণ জাবেদায় হিসাবভুক্ত করতে হবে। এখন সাধারণ জাবেদার ক্ষেত্রে আমাদের জাবেদার ঘর আমরা লিখব। দেখো, জাবেদার জন্য 5টা কলাম, জাবেদায় 5টা কলাম। একটা হচ্ছে তারিখ, আর একটা হচ্ছে বিবরণ। তো তারিখে আমরা তারিখটা লিখব, বিবরণ হচ্ছে হিসাবের নামটা লিখব। আর খতিয়ান পৃষ্ঠা, এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা মূলত ব্যবহৃত হয় হচ্ছে তোমার সূত্র দেওয়ার জন্য, অর্থাৎ এখানে খতিয়ানের কোন পৃষ্ঠায় লেখা হবে এই জাবেদাটা, সেটার এখানে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করা থাকে, ক্লিয়ার? মানে একটা নাম্বার দেওয়া থাকে যে এই লেনদেনের খতিয়ানটা ওইখানে, ঠিক আছে? এই জন্য এটা ব্যবহার করা হয়। তো যেহেতু সাধারণত আমাদের এখানে ব্যবহার হয় না, ঠিক আছে? আর ডেবিট টাকা আর হচ্ছে ক্রেডিট টাকা। ডেবিট টাকা হচ্ছে এই কলাম আমরা ডেবিট টাকা লিখবো, মানে হচ্ছে আমাদের যে হিসাবটা ডেবিট হবে সেটা ডেবিট এখানে লিখবো, আর ক্রেডিট হিসাবটা এখানে লিখবো। আর জাবেদার ক্ষেত্রে মাস্ট মনে রাখবা তোমরা, এখান দিয়ে আমি যদি লিখে দেই তাহলে দেখো, সর্বপ্রথম হচ্ছে এটা মনে রাখো, A ইকুয়াল L প্লাস ওই, এটা দ্বারা বোঝায় হচ্ছে সমতা, অর্থাৎ যেই পরিমাণ তোমার সম্পদ থাকবে সমপরিমাণ দায় এবং মালিকানা সত্ত্ব মিলাইয়া থাকবে। অর্থাৎ ডেবিটে যেই পরিমাণ হবে ক্রেডিটে সেই পরিমাণ হবে। এটা যদি ডেবিট হয়, এটা ক্রেডিট হলে দুই দিকে, অর্থাৎ ইকুয়ালের এই পাশে ওই পাশে সমান হবে। এটা হচ্ছে প্রথম। সেকেন্ড মনে রাখবা হচ্ছে যখন তোমার ব্যয় আর সম্পদ বৃদ্ধি পেলে হবে ডেবিট, আর যদি হ্রাস পায় সেক্ষেত্রে কী হবে? ক্রেডিট, ওকে? আর আয়, দায়, মালিকানা সত্ত্ব, এটা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে হবে ক্রেডিট, বুঝতে পারছো? আর যদি হ্রাস পায় উল্টা হয়ে যাবে। তাহলে এখানে আমরা বৃদ্ধি লিখে দিছি, হ্রাস পেলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে বিপরীত হবে। তাহলে ব্যয় আর সম্পদ যদি কখনো বৃদ্ধি পায় তাহলে আমরা সেই জিনিসটাকে কী করব?
ডেবিট করব। আয় যদি বৃদ্ধি পায় ক্রেডিট করব, দায় যদি বৃদ্ধি পায় ক্রেডিট করব, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় ক্রেডিট করব। এখন দেখো, যদি আয় হ্রাস পায় সেক্ষেত্রে ডেবিট করে দেব। ক্লিয়ার? যদি আয় দায় হ্রাস পায় সেক্ষেত্রেও ডেবিট করে দেব। মালিকানা সত্ত্ব হ্রাস পেলেও কী করে দিব? ডেবিট করে দেব। যেহেতু বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তার হ্রাস পেলে কী হবে? উল্টো হবে না? হ্যাঁ। ব্যয় যদি কখনো হ্রাস পায় সেক্ষেত্রে আমরা কী করব? ক্রেডিট করে দেব। সম্পদ যদি হ্রাস পায় সেক্ষেত্রে আমরা ক্রেডিট করে দেব। ক্লিয়ার? আর নর্মালি বৃদ্ধি পেলে এটা ডেবিট হয়। এখন এই জিনিসটা বুঝতে পারলে, যেটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি, বুঝতে পারলে এখন তুমি জাবেদা একদম ইজিলি পারবা। আমরা জাবেদার জন্য একটা চক টেনে ফেলছি। এখন আমরা উপরে লিখছি, যেহেতু একটা জনাব শাকিলের হিসাবে লিখলাম, জনাব শাকিল সাধারণ জাবেদা করতেছি আমরা। ক্লিয়ার? এখন আমরা জাবেদাটা বসাই। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা লিখে ফেললাম। এখন দেখো তারিখটা কত? তারিখ লেখার সিস্টেম দেখো, 2025 সালের জানুয়ারি। ওকে, যেহেতু আমাদের সবগুলাই করতে বলছে সেক্ষেত্রে আমরা 1 তারিখ লিখলাম। 1 তারিখে কি আছে দেখো, 1 তারিখ বলছে এখন তোমার মূল অঙ্ক, তুমি লেনদেনটা পড়বা, এটার সাথে মিলাবা, এটাই তোমাকে আনসার বলে দিবে যে জাবেদা কী হবে। মুখস্থবিদ্যা করবে না, কখনো মুখস্থ করবে না। এটার দিকে তাকাবা, এটা তোমাকে বলে দিবে জাবেদা কী হবে। দেখো, নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। এখানে ঘটনাটা কি? সে প্রতিষ্ঠানে নগদ টাকা আনছে, ঠিক আছে? আর হচ্ছে ব্যবসা শুরু করছে মানে নগদ টাকা কী হিসেবে আনছে? মূলধন হিসেবে আনছে। তাহলে দুইটা জিনিস আমি পাচ্ছি, একটা হচ্ছে মূলধন মানে মালিকানা সত্ত্ব পাচ্ছি, আর হচ্ছে নগদ টাকা হচ্ছে আমার সম্পদ। প্রতিষ্ঠানে যখন নগদ টাকা আসছে, সম্পদ কি হয়েছে? বৃদ্ধি পাইছে না কমছে? বৃদ্ধি পাইছে। অর্থাৎ নগদ মানে নগদ টাকা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। তো বৃদ্ধি পাইলে কি হয়? ডেবিট হয়। তো লেখো, নগদ মানে হচ্ছে নগদান, ঠিক আছে? নগদান হিসাব ডেবিট। ক্লিয়ার? পাইছনি একটা ডেবিট। এখন লাগবে আরেকটা ক্রেডিট। তো ক্রেডিটকে, সেটা হচ্ছে মূলধন আসছে বিপরীতে, নগদ টাকার বিপরীতে নগদ টাকাটা মূলধন হিসেবে আনছে। প্রতিষ্ঠান যেহেতু শুরু করছে অবশ্যই মূলধন নিয়ে শুরু করে, এটা মূলধন হিসেবে আনছে। তাহলে এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বাড়ছে না কমছে? মূলধন আসলে মালিকানা সত্ত্ব কী হয়? মূলধন দিলে বাড়ে, আর উঠায় নিয়ে গেলে কমে যায়। তাহলে বাড়ছে, তাহলে এটা বৃদ্ধি পাইলে কী হয়? ক্রেডিট হয়। অর্থাৎ মালিকানা সত্ত্ব বা মূলধন হিসাব ক্রেডিট। একদম ইজি না? বুঝছো নি? তুমি লেনদেন এখানে পড়বা, এটার সাথে মিলাবা, এটাই তোমার আনসার বলে দিবে কি হবে। শেষ। এখন কারণ কি? একটা কারণ দিয়ে দিবা। নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ, এটাও লিখতে পারো, অথবা মূলধন হিসেবে লিখতে পারো, আর একটু সুন্দর হয়, মূলধন হিসেবে নগদ টাকা আনায়ন। অর্থাৎ এই টাকাটা মূলধন হিসেবে সে প্রতিষ্ঠানে এনেছে। এখন নগদান হিসাবে তোমার নগদ টাকা কত? 1 লক্ষ টাকা। এত কেমন নগদ টাকা আসছে, আবার বিপরীতে সমপরিমাণ টাকারই কি হয়েছে? তোমার মূলধন হয়েছে। ক্লিয়ার? তাহলে ক্রেডিট বরাবর ক্রেডিট, ডেবিট বরাবর ডেবিট টাকা বসায় দিছো। একটা বুঝে গেছো, এখন বাকি সব পারবা। দেখো, জাস্ট চোখ কান এদিকে খোলা রেখে দেখে থাকো। যখন তোমার একটা লেনদেন শেষ, সেক্ষেত্রে তুমি জাস্ট বিবরণের ঘরটাকে সোজা সুন্দর করে দিয়ে দিবা। ক্লিয়ার? এখন পরবর্তী জাবেদাটা আমরা দেখি। জানুয়ারির 4 তারিখ। তো আমরা জানুয়ারির 4 তারিখ লিখলাম, নগদে পণ্য ক্রয় 40,000 টাকা। আচ্ছা, পণ্য ক্রয় করছে। দেখো, এখানে জিনিস হচ্ছে পণ্য ক্রয় করছে। ক্রয়ের জিনিসটা কি? ক্রয় করলে কি হয়? টাকা চলে যায় আমার কাছ থেকে, অর্থাৎ নগদ টাকাটা আমার সম্পদ ছিল, এই টাকাটা চলে গেছে। আমরা বললাম যে বৃদ্ধি পাইলে ডেবিট হয়, এখন চলে গেছে মানে কমে গেছে, তাহলে কি হবে? ক্রেডিট হবে না? হ্যাঁ। আর এই যে নগদে পণ্য ক্রয় করছি, এই ক্রয় জিনিসটা কি? ক্রয় জিনিসটা হচ্ছে আমার একটা খরচ। ক্রয় করলে খরচ হয়। তো খরচ জিনিসটা কোথায় আছে? খরচ জিনিসটা হচ্ছে ওই এর ভিতরে আছে। দেখো, সি প্লাস আই মাইনাস আর দাও। আচ্ছা, আর মাইনাস ই এক্স মাইনাস ডি। আচ্ছা, এখানে বুঝো, এটা হচ্ছে মাইনাস। এই খরচ জিনিসটা হচ্ছে এক্সপেন্সেস, অর্থাৎ এই ওইকে ভাঙলে আমরা এই 4টা জিনিস পাই। ক্যাপিটালের সাথে হচ্ছে রেভিনিউ, মানে হচ্ছে আয় হইলে যোগ হয়, এক্সপেন্স হলে বিয়োগ হয়, উত্তোলন করলে বিয়োগ হয়। তাহলে এই খরচ জিনিসটা এক্সপেন্স কি হয়েছে? বিয়োগ হয়েছে, কমে গেছে। কি হয়? কমে যায়। কার থেকে কমে? ওই থেকে, মালিকানা সত্ত্ব থেকে কমে, অর্থাৎ মালিকানা সত্ত্ব থেকে কমিয়ে দিছে। আমরা জানতাম মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে কি হয়? ডেবিট হয়। এখন মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে,
সরি, মালিকানা সত্ত্ব আমরা জানতাম যে বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, এখন যেহেতু হ্রাস পাইছে সেক্ষেত্রে কী হবে, ডেবিট হবে। তাহলে মালিকানা সত্ত্ব না, মূলত হচ্ছে এক্সপেন্স। তো এক্সপেন্সটার নাম কি, ক্রয় হিসাব। তাহলে আমরা লিখব ক্রয় হিসাব। ক্রয় হিসাব পাইছি আমরা কি, ডেবিট, ঠিক আছে। আর বিপরীতে আমার কাছ থেকে কি গেছে, নগদ টাকা, যেহেতু নগদে করছি তাহলে নগদ টাকার সম্পদ এটা কমে গেছে, ক্রেডিট হবে, কেমন। তাহলে নগদান হিসাব ক্রেডিট। কারণ তো লিখতে পারবা, কারণ হচ্ছে কি নগদ টাকায়, বলো, নগদ টাকায় পণ্য ক্রয়, একই কথা, যাই লেখো তোমরা তোমাদের মতো লিখবা, এটা যে এটাই লিখতে হবে তাই না, পণ্য ক্রয়, দ্যাটস এনাফ। টাকাটা বসায় দাও 40,000, এখানেও 40,000। পরের লেনদেনটা দেখো, 9 তারিখ, নগদে পণ্য বিক্রয় 60,000 টাকা। 60,000 টাকার আমরা নগদে পণ্য বিক্রয় করছি। এখন বুঝো বিক্রি করলে কি হয়, আমার কাছ থেকে টাকা আসছে, নগদ টাকা আসছে, তার মানে সম্পদ বৃদ্ধি পাইছে, ডেবিট। বিপরীতে আমার কি হয়েছে, একটা আয় হয়েছে। কিভাবে আয় হয়েছে, বিক্রয়ের মাধ্যমে, তাহলে বিক্রয় হিসাবটা হবে আমার ক্রেডিট। এই তো বুঝে গেছো না, দেখো। তাহলে আমরা লিখলাম নগদ টাকা যেহেতু আমাদের আসছে, বিক্রয় করার পর নগদ টাকা আসছে, নগদান হিসাব বাড়ছে, কেমন। তাহলে নগদান হিসাব হবে ডেবিট। আর বিপরীতে কিসের বিনিময়ে টাকাটা আসছে, বিক্রয় হিসাবের কারণে, তাহলে আমরা লিখব বিক্রয় হিসাব। মানে বিক্রয় একটা আয় হয়েছে, এই আয়ের মাধ্যমে হচ্ছে প্রতিষ্ঠানের টাকা আসছে। তাহলে নগদে পণ্য বিক্রয় আমরা এখানে লিখলাম নগদে পণ্য বিক্রয়, দ্যাটস ইট। এতটুকু দিলে হয়, তোমরা তোমাদের মতো করে দিবা, সুন্দর করে, যত সুন্দর করে লিখতে পারো। কারণটা ছোট করে লিখবে, একদম সময় নষ্ট করার দরকার নাই। 60,000 টাকা, 60,000, ওকে। তারপর আসি আমাদের 15 তারিখ, দেখো, রহিমের নিকট থেকে পণ্য ক্রয় 25,000 টাকা। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবা, 15, এখানে একটা জিনিস মনে রাখবে, একটু আগে দেখো নগদে পণ্য ক্রয়। আচ্ছা, পণ্য যখন ক্রয় করে, ক্রয় মানে কি, একটা খরচ, খরচটা নগদ হতে পারে, বাকিতে হতে পারে, ব্যাংকে হতে পারে, যে কোনোভাবে হতে পারে। তাহলে এখানে হয়েছে নগদে, এখন বলছে রহিমের নিকট থেকে পণ্য ক্রয়, এখানে নগদ, ব্যাংক, চেক কিছু উল্লেখ করা নাই। সাধারণত যদি কোনো ক্রয় বিক্রয়ের সাথে যদি কোনো ব্যক্তি উল্লেখ থাকে, মানুষের বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নিব হচ্ছে ওই লেনদেনটা বাকিতে হয়েছে। আবার যদি নাম উল্লেখ থাকার পরেও যদি নগদ বা ব্যাংক উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা কি করব, ওই নগদ বা ব্যাংকে ধরবো, তখন আর নামের কোনো ভ্যালু নাই। যদি শুধু নাম থাকে সেক্ষেত্রে ধরে নিতে হবে এটা বাকিতে হয়েছে, ক্লিয়ার। নগদ কিছু বা নগদ বা ব্যাংক কোনো জিনিস উল্লেখ নাই। তাহলে রহিমের নিকট থেকে পণ্য ক্রয় অর্থাৎ কিছু হয়েছে, বাকিতে হয়েছে। তো যখন সে বাকিতে হয়, বাকিতে হলে আমি তার কাছ থেকে কিনছি, কি কিনছি, পণ্য, তাহলে হচ্ছে আমি ক্রয় হিসাব লিখতে পারি। ক্রয় হিসাব লিখলাম, ক্রয় হিসাব, একটা খরচ বৃদ্ধি পাইছে, এজন্য কী হবে, ডেবিট হবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, কেমন, ক্রয় হিসাব ডেবিট। এখন বিপরীতে আমি তো আগে নগদ টাকা দিয়ে কিনতাম, এখন নগদ টাকা দিয়ে আমি কিনি নাই, তাহলে বাকিতে কিনছি। তো বাকিতে কিনলে কী হয়, আমি তাকে আবার ভবিষ্যতে টাকাটা দিতে হবে। তো যাকে আমি ভবিষ্যতে টাকা দিতে হবে সে আমার কাছে টাকা পাবে নাকি, তাহলে সে আমার পাওনাদার, তাহলে আমরা তাকে দেবো পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন করতে পারো যে স্যার পাওনাদার হিসাবটা কেন ক্রেডিট হয়েছে, দেখো পাওনাদার হচ্ছে দায়, সে আমার কাছে টাকা পাবে, তাহলে পাওনাদার দায় মানে সে দায় যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি হয়, ক্রেডিট হয়। তুমি যাই কিছু করো এই সূত্র এগুলোর মধ্যে মিলাইবা, দেখবা যে একদম মানে সূত্র এটা ছাড়া যে কোনো কিছু করবে, এটা হিসাব বিজ্ঞান বলতে এই জিনিসটা, আর কিছুই না। এখন দেখো ক্রয় হিসাব, তাহলে সেখানে আমরা লিখতে পারি কি, বাকিতে, ঘটনা কি হয়েছে, বাকিতে পণ্য ক্রয়, নাকি, দ্যাটস ইট। আশা করি বুঝতেছ। তাহলে এখানে আমরা টাকাটা লিখে দিই, কত টাকা, 25,000 টাকা। তারপরে আসি হচ্ছে 22 তারিখ। 22 তারিখ কী বলছে দেখো, বহি ফেরত 3,000 টাকা। বহি ফেরত মানে হচ্ছে আমার প্রতিষ্ঠান থেকে আমি ফেরত দিয়ে দিছি, তাহলে আমি পূর্বে ক্রয় করে আনছি, সেই পণ্যটা আমি আমার ফেরত দিছি। তো ফেরত দিলে কি হবে, ফেরত দিলে জাস্ট উল্টা হয়ে যাবে। যেমন কি ফেরত দিছি, আমি পণ্য ফেরত দিছি,
তাহলে ফেরত দিলে কি হবে? কার কাছে ফেরত দিছি? এই যে পাওনাদার থেকে যে আমি কিনছি তাকে আবার ফেরত দিছি। তাহলে পাওনাদার যখন আমি তার কাছে কিনছি তখন সে ক্রেডিট হয়েছিল। এখন যদি তার কাছে আমি আবার পাঠায়া দিই তাহলে তার কাছে পণ্যটা পৌঁছাবে, তাহলে সে হবে ডেবিট। তাহলে আমরা তাকে আবার পাঠায়া দিচ্ছি। পাওনাদার হিসাব লিখব, পাওনাদার হিসাব ডেবিট। আর বিপরীতে কি পাঠাচ্ছি আমি? ক্রয় ফেরত, ফেরত করছি। কেমন? ওই সময় ক্রয় করছি, এখন হচ্ছে ফেরত করতেছি। ক্রয় করে আনছি, এখন ফেরত দিয়ে দিচ্ছি। ক্রয় হলে ডেবিট হয় মানে আসে, আর ফেরত দিলে চলে যায় মানে কি হয়? ক্রেডিট হয়। ঠিক আছে, তাহলে এখানে লিখুন ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। ওকে, তুমি তোমার মতো লিখবা, যাই লিখো। তাহলে কত টাকা আমি ফেরত দিচ্ছি? 3000 টাকা। তো এখানে লিখো 3000, এখানেও 3000। ডান। তারপর দেখি আমরা, আছে 27 তারিখ। 27 তারিখটা দেখো, কমিশন প্রাপ্তি 2000 টাকা। আচ্ছা, এখানে ঘটনা কি হয়েছে? ঘটনা হচ্ছে আমি কমিশন পাইছি। তো পাইছি জিনিসটা কি হয়? আমার প্রতিষ্ঠানের জন্য আয়। কমিশন পাইলে প্রতিষ্ঠানে কি হয়? আয় হয়। আয় হলে কি হয়? লাভ হয়, মানে হচ্ছে আয় বৃদ্ধি পায়। তা আয় বৃদ্ধি পাইলে আয় হবে কি? ক্রেডিট। তার মানে কমিশন হিসাব হবে ক্রেডিট। তো কি পাইছি? মূলত টাকা পাইছি নাকি? 2000 টাকা। তো টাকাটা কি? সম্পদ। সম্পদ বৃদ্ধি পাইছে, ডেবিট। তাহলে আমি দেখি নগদান হিসাব পাইছি কি? নগদান হিসাব। কেমন? নগদান হিসাব ডেবিট, আর হচ্ছে কমিশন হিসাব ক্রেডিট। আচ্ছা, তোমরা হচ্ছে কারণটা লিখে দিবা, যেহেতু তোমরা তোমাদের কারণ শিখে গেছো। আশা করি লিখতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে কত টাকা? 2000 টাকা আমি পাইছি। কমিশন হিসাব 2000 টাকা। তো এখানে লিখবা যে কমিশন পাওয়া গেল, এতটুকুই, আর কিছু লেখা লাগবে না। তারপর হচ্ছে 30 তারিখ। দেখো 30 তারিখ কি বলছে? বেতন প্রদান করা হলো। যে বেতন যদি আমি প্রদান করি, আমার থেকে টাকা কি হয়েছে? চলে গেছে নাকি? প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে। তো প্রতিষ্ঠান থেকে যখন টাকা চলে যায় মানে নগদ টাকা চলে গেছে মানে কমে গেছে, তাহলে ক্রেডিট হবে। তারপর নগদান হিসাব ক্রেডিট। কিসের মাধ্যমে টাকা গেছে? ব্যয় হয়েছে। কি ব্যয়? বেতন বাবদ ব্যয়। এই ব্যয়টা যদি হয়, ব্যয় যদি কমে যায়, ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়? ডেবিট হয়। দেখো, ব্যয় বৃদ্ধি পাইছে, আবার সম্পদ হ্রাস পাইছে। তাহলে ব্যয়ের মাধ্যম হচ্ছে আমার টাকা চলে গেছে। তো কোন ব্যয় বাবদ গেছে? বেতন বাবদ গেছে। এই জন্য আমরা লিখব বেতন হিসাব। বেতন হিসাব ডেবিট। আর নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। ক্লিয়ার? তাহলে লিখবা কি? বেতন প্রদান করা হলো। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এখানে তোমরা লিখে দিবা বেতন প্রদান করা হলো। কত টাকা? 10,000 টাকা। লিখো 10,000, এখানে 10,000। তারপরে আসো 31 তারিখ। 31 তারিখ দেখো, চেকের মাধ্যমে দোকান ভাড়া পরিশোধ করা হলো 7,000 টাকা। দোকান ভাড়াটা আমার জন্য একটা ব্যয়, তো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। কি বাবদ আমি টাকা দিতাছি? দোকান ভাড়া বাবদ। তাই দিতাছি ভাড়া হিসাব। ধরো ভাড়া হিসাব, ভাড়া হিসাব হচ্ছে ডেবিট। আর বিপরীতে হচ্ছে আমি টাকাটা নগদ টাকা দিতেছি না, চেকের মাধ্যমে দিতেছি। তাহলে চেক নামে কোনো হিসাব হয় না। চেক হিসাব আমি লিখতে পারবো না। আমি লিখতে হবে ব্যাংক হিসাব। অর্থাৎ তাকে চেক দেওয়া মানে সে ব্যাংক থেকে টাকাটা উঠায় নিয়ে যাবে। ঠিক আছে? তো নিয়ে যাবে মানে কি? তাহলে আমি জানি সেটা ব্যাংক থেকে টাকা উঠায় নিয়ে যাবে, জন্য আমি আমার ব্যাংক অ্যাকাউন্টটাকে ক্রেডিট করে দিতে হবে। অর্থাৎ নগদ টাকা না দিয়ে আমি তাকে ব্যাংক থেকে দিছি। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, তাহলে এখানে দাও চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ। $7,000। এখন এখানে আর ব্যালেন্স টানা লাগবে না তোমার, মানে যোগ বিয়োগ করা লাগবে না। জাবেদাতে যোগ বিয়োগ করা লাগে না। জাস্ট তুমি হচ্ছে এটা সুন্দর করে মানে গড়টা আগামাথা টেনে দিবা, যাতে একটা সুন্দর গড় দেখায়।
দ্যাটস ইট। এই ছিল আমাদের সাধারণ জাবেদা। আশা করি সাধারণ জাবেদা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। সাধারণ জাবেদা বলো আর যে কোনো জাবেদা বলো, জাস্ট এই সূত্রটার মধ্যে ফেলাই দিবা। এই সূত্রটার মধ্যে ফেলে তুমি ব্রেন খাটায় হচ্ছে সলভ করে ফেলবা। কোনো মুখস্থ করবে না, কোনো কিছু মুখস্থ করবে না, মুখস্থ করলে থাকবে না, জাস্ট রিয়েলিস্টিকভাবে বুঝবা। তারপরে বুঝতে যদি কোনো অসুবিধা হয়, কমেন্ট বক্স তোমাদের জন্য সবসময় ওপেন। কমেন্ট করবা, ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবা। আর হ্যাঁ, তোমাদের জন্য আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেটা হচ্ছে কমার্স হান্টার্স পরিবার। সেই ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা পারস্পরিক সহযোগিতা এবং পড়াশোনা নিয়ে আলাপ আলোচনা করতে পারবে। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ক্লাসটা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে। আর তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে আমাদের ক্লাসগুলো দেখছো, সেটা কমেন্টে জানিয়ে দেবে। কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।